বহুমাত্রিক লেখক, কবি, ঔপন্যাসিক এবং গবেষক মুজিব মাহমুদ সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম। আজকের আলাপচারিতার এই অংশ জুড়ে তার সঙ্গে আমাদের আরও অনেক বিষয়ে কথা হবে। আমরা তার কাছে কিছু প্রশ্ন রাখবো, তারপর আপনাদের জন্য কিছু প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমি প্রথমেই কবি মুজিব মাহমুদের কাছে বিনীতভাবে জানতে চাই যে তার যে লেখক হয়ে ওঠার যে গল্প, তার যে জার্নি, সেটা তিনি যদি আমাদেরকে একটু সবিস্তারে জানান। তিনি কিভাবে, কার প্রেরণায় তিনি কিভাবে শুরুটা করেছিলেন তার শৈশব থেকে। ধন্যবাদ মোকাররম ভাই। বাংলা একাডেমির লেখক বলছি মঞ্চে, এবং যারা এই লেখক বলছি মঞ্চের সামনে আমাদের কথোপকথন শুনছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে আমার লেখক হওয়ার গল্প খুবই পুরনো। তার কারণ আমি কখন লেখক হয়েছি আমি ঠিক যথাযথভাবে জানি না। হতে পারে স্কুলে যাওয়ার আগে, এবং আমি যখন লিখতে পড়তে জানি না তখনই আমি হয়তো জানতাম যে আমার নিয়তি লেখক হওয়া বা কবি হওয়া। তার একটি কারণ ঘটেছিল যে আমার বড় ভাইরা লিখতেন। আমার বড় ভাই যিনি আব্দুল ওয়াহাব বিশ্বাস এবং আব্দুল খালেক বিশ্বাস, তারা মুক্তিযুদ্ধের আগে, এমনকি আমার বড় ভাইয়ের জন্ম হয়েছিল জন্মের এবং বিএ পাস আমাদের গ্রামে বিএ পাস করার পরে আমার জন্ম, অর্থাৎ একটা লম্বা পারিবারিক ইতিহাসের মধ্যে। এবং তারা মুক্তিযোদ্ধাও ছিলেন এবং আমাদের বাড়িতে একটা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। এই সময়টা যেটা হতো সেটা হলো যে বাড়িতে পুঁথি পড়া হতো সন্ধ্যার পরে, এবং ভাই, মেজো ভাই অনেক ওই চারণ কবিতা লিখতেন, যাতে হাটে ঘাটে মাঠে বিভিন্ন লোকজন এই কবিতা পড়ে বেড়াতেন। এবং পড়ার ফলে আমাদের বাড়িতেও পড়তেন এবং অনেক গল্প পড়ে শোনানো হতো। তাতে ভাবতাম যে এই কাজটি আমাকেও করতে হবে। এবং এই যখন এই করা শুরু হলো তখন আমি লিখতে শুরু করলাম। যখন ক্লাস 2-তে পড়ি তখন থেকে কবিতা, এবং আগে কবিতার মতো করে কিছু একটা বলতাম। এবং সেটি আসলে যেটা তৈরি হলো, আমি যখন প্রাইমারি স্কুল পাশ করে শহরে, পাবনা শহরে আসলাম বা চলে আসতে হবে একবারে, তখন আমার মধ্যে একটি ব্যথা তৈরি হলো, যা লিখলাম এবং এটি আমার মনে আছে। আমাদের গ্রামের নাম ছিল চর গড়গড়ি বা চর কাতরা। হে মোর চর কাতরা চর, তুমি মোর কত ভালোবাসা, ভেবে দেখো কত চিন্তা কর। বাহ! মানে আমি কেন বলছি যে এই মানে এটা ছন্দবদ্ধ ছিল এগুলো? হ্যাঁ, মানে ছন্দবদ্ধই তো থাকার কথা। তার কারণ যে তখন তো আমাকে আকৃষ্ট করেছে আমার ক্লাসের কবিতা, যেগুলি আমরা পড়তাম, বাড়িতে যেসব বই পুস্তক ছিল, ভাইরা যা লিখতেন, সেগুলি ছিল হলো আমার কান তৈরি হওয়ার, অন্তানুপ্রাস তৈরি হওয়ার যে জগৎ। এটা ছিল আসলে একটি প্রস্তুতির জগৎ। এবং এই প্রস্তুতি জগৎটা বলা চলে এই সময় হতে হতে, যখন আমি 15 বা 16 বছরে এসএসসি পরীক্ষার পরে, বলা চলে যে আজকের দিনে যেটাকে আধুনিক কবিতা বলে, সেই সব কবিতার সঙ্গে যুক্ত হয়ে পড়লাম এবং সেই সব কবিতা লিখতে শুরু করলাম। এমনকি 1985 সালে যখন আমার বয়স 16 বছর, তখন প্রথম বইও প্রকাশিত হয়ে পড়লো। বইয়ের নাম ছিল বৌটুবানি ফুলের দেশে। এটি একটি মূলত কিশোর কবিতার বই। এই কিশোর কবিতার বই দিয়ে আমার যাত্রা। কিন্তু আমাকে যেসব বই পুস্তক আমাকে কবি করে বা লেখক করে তুলেছিল, তা অনেকটা এরকম যে আমার বাড়িতে যেসব বই পড়েছিলাম, বিষাদ সিন্ধু হতে পারে, যে আরব্য উপন্যাস, কিংবা আমার মনে আছে তখন যে সোনার তরী বা ম্যাক্সিম গোর্কির বা কিছু আমার ছেলেবেলা লেক্সের যে মানে লেক্সে যে তার দিদিমার সঙ্গে যে সম্পর্ক, বা লেক্সের যে ভলগার পাত ধরে হেঁটে বেড়ায়, এইসব আমাকে একটা কল্পনা প্রবণ জায়গায় নিয়ে গিয়েছিল। এবং সেটাই আসলে মূলত আমাকে লেখক তৈরির পথে এগিয়ে দিয়েছিল। এটা আপনার প্রথম বইটা কত সালে বেরিয়েছিল? 1985 সালে, আজ থেকে 40 বছর আগে বা 40 বছর পার হয়ে গেল আমার প্রথম বই প্রকাশের। এটা, এই বইটা আপনার কত বছর বয়সে? মানে তখন আমার 16 বছর বয়স। মাত্র 16 বছর। এটা খুব অবিশ্বাস্য এবং ব্যাপার। এটাও একটি, মানে এর আগে আমি অনেক কবিতা লিখেছি এবং অনেক বলা চলে উল্লেখযোগ্য কবিতা, কেন নয়, এই গল্প আমি পরেও আসতে পারবো। কারণ আমিও 1996 সালে বাংলা একাডেমি প্রথম যে লেখক, মানে তরুণ লেখক, তরুণ লেখক, সেখান থেকে আমার দ্বিতীয় কবিতার বই,
তৃতীয় কবিতার বই বেরিয়েছিল। সেই বইতে আমার 16 বছর বয়সের আগের কবিতা, যেমন বাবা কবিতা বা এই ধরনের কবিতা আমি লিখছি। কিন্তু আমি বলছি যে ওই আপনার 16 বছরে যে আমি কবিতাগুলি লিখলাম, সেটার পিছনে কারণ এবং প্রকাশের কারণ এমন দাঁড়ালো, হঠাৎ করে আমার মধ্যে কিছু মানে কি এক ধরনের ছন্দ, যেটাকে বলা চলে অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্ত, যেটা অক্ষরবৃত্ত নয়, স্বরবৃত্ত বা মাত্রাবৃত্তের এক ধরনের কাজ আমার মস্তিষ্কের মধ্যে তৈরি হলো। আমি যে তখন খুব ভালো ছন্দ জানতাম অফিসিয়ালি সেটা বলা যাবে না, কিন্তু আমি এইটিকে দিয়ে তখন অনেকটা মানে আপনার কিশোর উপযোগী কবিতা লিখে ফেললাম। তার নাম হলো বৌটুবানি ফুলের দেশে। এই কবিতা লিখে আমার একজন শিক্ষক, যেটি কেবলই আমি এডওয়ার্ড কলেজে 1 বছর পড়েছিলাম, তো তখন আমার একজন বাংলা শিক্ষক ছিল, লিখে এত মানে হয়ে পড়লাম, উত্তেজিত হয়ে পড়লাম যে পুরো বইয়ের পাণ্ডুলিপি নিয়ে স্যারের বাড়িতে গিয়ে হাজির হলাম এবং স্যারকে পড়ে শোনালাম। এবং স্যার পড়ে এত মুগ্ধ হলেন, বলল যে এটা বই বের করে ফেলো। আমি বললাম টাকা নাই, বই বের করে। বললো যে আমি টাকা দিচ্ছি। এমনকি সেই স্যারের কিছু সহযোগিতায়, তার নাম অধ্যাপক আব্দুস সাত্তার, তিনি প্রয়াত হয়েছেন, এবং সেটি পাবনা একটি প্রেস ছিল, বুলবুল আর্ট প্রেস, সেখান থেকে এই বই বেরিয়ে মানে গেল। এটা পাবনা থেকে বেরিয়েছিল। হ্যাঁ, পাবনা থেকে বেরিয়েছে। এটা আসলে ওই সময় খুব অবিশ্বাস্য বলছি এই কারণে, ওই সময়ের প্রেক্ষাপটে একজন 16 বছর বয়সের তরুণ বা কিশোরের জন্য এটা একটা মানে এই জার্নিটা একটু কষ্ট করেছিল এটা। এই জার্নি তো আমার শিক্ষকগণ, আমার যে এই প্রেসের কথা বলছি, তারা, আমার পরিবার সবাই হলো মূলত জানতেন যে আমি তো একজন লেখকই, অর্থাৎ লেখকই হব। আমার কোনো লেখক ছাড়া আলাদা কোনো জীবন ছিল না, অন্তত পক্ষে আমার পরিচিত জনদের কাছে। সুতরাং আমি যা লিখছে যখন, এমনকি এটা নিয়ে একটা মজার ব্যাপারও আছে, সেটা হলো তখন পাবনাতে তো আমরা একটা কবি কণ্ঠ একটা ছিল, খুব নামকরা একটা বা পুরনো কবিতার সংগঠন ছিল। তো আমরা এখানে একবার ঈদের পরে, সম্ভবত 1 বছর পরে হবে বা তখনই হবে, হায়দার পরিবারের আমাদের রশিদ হায়দার ভাই, মাকিদ হায়দার ভাই এবং দাউদ হায়দার ভাই জাননে, আমাদের জাহিদ হায়দার, এমনকি আরিফ হায়দার সহ ও গেলেন না ওই কবি কণ্ঠে। তো আমি এই বইটা দিলাম। তো তখন ওনারা বললেন, একজন বললেন, মাকিদ ভাই সম্ভবত বা রশিদ ভাই, আমার মনে নাই, বললেন যে এত অল্প বয়সে বই বের করা কি ঠিক হয়েছে? তো আমি খুবই বিরক্ত হলাম, এত বিরক্ত হলাম, এবং আমি বললাম যে, এমনকি তাদেরকে বললাম যে কোন বয়সে আসলে বই বের করে। কারণ যে আমি আমার তরুণ লেখকদের সবসময় পরামর্শ দিই, বই লেখা শেষ হওয়ার পরেই প্রকাশ করে ফেলা ভালো, মানে প্রকাশের চেষ্টায় থাকা ভালো, তাহলে লেখক তার আগের চিন্তা থেকে মুক্তি পান। কিন্তু আমি আপনাদের বলি, এই 16 বছরের বইটি কিন্তু এখনো বিভিন্ন প্রকাশনী প্রকাশ করেই যাচ্ছে। যেমন কথা প্রকাশের মতো গুরুত্বপূর্ণ পাবলিশার এই বইটি এখনো পাওয়া যায়। এবং আমি মনে করি যে কিভাবে আমি লিখেছিলাম, কেন নয়, যে আমি একটি মাত্রই বই লিখেছি, যেটা শিশু কিশোরদের জন্য, আর কোনো বই লিখে নেই, অথচ এই বইটা এখনো আমার ওখানে অনেক ছেলেমেয়েরা পাঠ করে, মুখস্থ আছে। সুতরাং লেখার ক্ষেত্রে 16 বছরটা আসলে খুব বেশি কম সময় নয় বলে আমি মনে করি। আচ্ছা, এই যে বৌটুবানি, এটা কি কোনো ফুল ছিল, আঞ্চলিক কোনো ফুলের নাম এটা? হ্যাঁ, এই বৌটুবানি আপনারা দেখবেন যে এটা নিয়ে একটি বিতর্কও আছে। এই বিতর্কটা আপনারা যারা শুনছেন তাদের মধ্যে বিতর্কটা নিরসন হতে পারে। যেমন আমি যখন এই বৌটুবানি ফুলের নামটা আমি কোথা থেকে পেয়েছিলাম খুব একটা জানি না, তবে পাট খেতে এ ধরনের ফুল পাওয়া যায়, হয়তো আমি এলাকা থেকেই পেয়েছি, কোনো বইয়ের মাধ্যমে পেয়ে থাকতে পারি। যখন আমি বৌটুবানি ফুলের দেশে বই প্রকাশ করলাম 1996 সালে, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের একটা উপন্যাস বেরোলো, নাম হলো বৌটুবানির দেশে। বৌটুবানির দেশে আমার বই প্রকাশ হওয়ার প্রায় 11 বছর পরে, এমনকি কবি পল্লী কবি জসিমউদ্দিন মারা যাওয়ার 76 সাল 96, মানে 20 বছর পরে বের হলো বৌটুবানির দেশে উপন্যাস। অর্থাৎ এই নামটি সম্ভবত তার ছেলেরা দিয়েছিল। তো অনেকে এই বইটা নিয়ে অনেক বিতর্ক করেন যে এই আমার এই বৌটুবানি ফুলের দেশের নামটি কি মানে আমাদের জসিমউদ্দিনের কাছে থেকে নেওয়া কিনা। কিন্তু আমি বলি যে জসিমউদ্দিন আমাদের নিশ্চয় বাংলা সাহিত্যের লিজেন্ড, এবং তার প্রতি সম্মান আলাদা। কিন্তু আমি, আমার এই বইটি ছাপা হয়েছে এই বৌটুবানি দেশে, সেইটির চেয়ে 11 বছর আগে। ধন্যবাদ। আমরা জানলাম যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আপনার
16 বছর বয়সে বটু মানে ফুলের দেশে একটি বই নামে বই বেরিয়েছে এবং আপনি আঞ্চলিক একটা নাম ব্যবহার করেছেন। আচ্ছা, আমরা এবার একটা ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হলো যে আপনি প্রথমে বলা যায় যে আপনি মুখে মুখে ছড়া তৈরি করতেন, আপনি কিশোর কবিতা তৈরি করেছেন, লিখেছেন, সেগুলো প্রকাশিত হয়েছে এবং আপনার মাহফুজা মঙ্গল অত্যন্ত বিখ্যাত একটি কবিতার বই, পদ্যের বই। আপনি এই পদ্য চর্চার মধ্য থেকে আপনি হঠাৎ করে আবার গদ্য চর্চায় গেছেন। এটা এই যে আপনার বাঁক বদল, এটা কেন, আপনি কিভাবে এটা আসলে কেন এটা এইদিকে আপনি? এখানে আমি কয়েকটি কথা বলবো। একটা হলো তাত্ত্বিক কথা, আরেকটি বলবো হলো যে আমার বাস্তবতার কথা, যে আমি কিভাবে গদ্য চর্চা পদ্য চর্চার মধ্যে গদ্য চর্চায় এই বাক নিল, কিংবা আমি একই সঙ্গে গদ্য চর্চা করতাম। প্রথমত হলো একটি হলো যে আমরা যে গদ্য এবং পদ্যকে মূলত আলাদা করি, বা অনেকেই বিশেষ করে এটি 70 দশকের পরে আমাদের দেশে, এমনকি পশ্চিমবঙ্গেও হয়তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে শুধু যারা কবিতা চর্চা করে তারা খুব একটা গদ্য চর্চা ভালো করে না বা করতে চান না, কিংবা তারা উপন্যাস লেখেন না, তারা গবেষণা করতে চান না। এই বিষয়টি আসলে আগে ছিল না। আমার আসলে শৈশব গড়ে উঠেছিল মূলত রবীন্দ্রনাথের জগৎ থেকে, মাইকেলের জগৎ থেকে, নজরুলের জগৎ থেকে, বুদ্ধদেব বসুর জগৎ থেকে, এমনকি 60-এর দশকে যারা মানে আব্দুল মান্নান সৈয়দ কিংবা আল মাহমুদ, তাদেরকেও আমরা দেখেছি যে তারা একই সঙ্গে গদ্য পদ্য উপন্যাস এমনকি গবেষণা সবকিছুই তারা দু হাতে চালাচ্ছে। এবং এই দু হাতে চালানোটাই আমি শিখেছিলাম আমার শৈশবে। আমার সৌভাগ্য যে আমি বেড়ে উঠেছিলাম গ্রামে, আমার একটি পরিবারের কিছু পারিবারিক বই পুস্তক ছিল, এবং আমি আধুনিকতার সঙ্গে আমার পরিচয় হয়েছে অনেক পরে বলা চলে, অনেকগুলি বই প্রকাশের পরে। এমনকি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখনও আমার হাতে 4-5টা বই লেখার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সুতরাং এটি ছিল একটি কারণ, যে লেখা গদ্য এবং পদ্য দুটোই আমার মাথায় ছিল হয়তো, কিন্তু এটা বাড়লো কখন বা কিভাবে আসলো সেটার ইতিহাসটা এমন, যখন 1992 সালে আমি দৈনিক বাংলায় যোগদান করলাম, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, তখন দৈনিক মূলত হলো আপনার ইত্তেফাকের সাহিত্য সম্পাদক আমাদের তখন ছিলেন আল মুজাহিদি ভাই। আল মুজাহিদি ভাই আবার সবসময় তার একটা পক্ষপাতিত্ব ছিল, যারা একটু ভালো রেজাল্ট করতো ইউনিভার্সিটিতে, যেহেতু আমিও প্রথম শ্রেণী পেয়েছিলাম। আমি একদিন আল মুজাহিদি ভাইয়ের কাছে গেলাম একটা কবিতার বই নিয়ে, তখন তিনি বললেন, এই আমার পরিচয় জানার পরে তিনি আমাকে বাধ্য করলেন প্রবন্ধ লিখতে। এই যে প্রবন্ধ লিখতে বাধ্য করলেন, এবং দেখা যেত যে মাসে অন্তত তিনি আমার 2টি প্রবন্ধ লিখতে ছাপতে শুরু করলেন। এমনকি কোনো প্রবন্ধ তিনি স্বাভাবিকভাবে 3 দিন বাসি করেননি। এটা ছিল আমার প্রবন্ধ লেখার তারা, এটি প্রাথমিকভাবে। আর দ্বিতীয়ত হলো, যেটি গবেষণার ক্ষেত্রেও যেটা ঘটলো, সেটা হলো 1996 সালে আমি 95 সালে নজরুল ইনস্টিটিউটের একটা বৃত্তি পেলাম। নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র, তখন বাংলা একাডেমির এই প্রজেক্ট শেষ হয়েছে। আমি এই বৃত্তিতে যুক্ত হলাম, এবং একটি গবেষণা মেথোডোলজিকে মানে মেথোডোলজি অনুসরণ করে, মেথোডোলজি সহই আপনার একটি গবেষণা করলাম। আমাদের সঙ্গে ছিলেন তখন আনিসুজ্জামান স্যার, আবুল কালাম মঞ্জুর মোর্শেদ স্যার, এবং আমাদের ডক্টর মনিরুজ্জামান স্যার। মনিরুজ্জামান স্যারকে যখন আমি এই গবেষণা গ্রন্থ শেষ করে মনিরুজ্জামান স্যারকে দেখাতে দিলাম, তখন মনিরুজ্জামান স্যার বললেন যে এইটি দিয়ে দাও, এটি আমি তোমাকে পিএইচডি দিয়ে দেবো, কারণ তুমি তো পুরো পিএইচডির মেথোডোলজি ফলো করেছো। এবং তার ভালো লেগেছে। আমি বললাম যে এইটা দিয়ে পিএইচডি আমি নিতে চাইনি, পিএইচডি নিলে অন্য কিছু করে নিব। এই হলো মূলত একই সঙ্গে গদ্য করার একটি আনুষ্ঠানিক আমার যাত্রা। তার মানে এখানে বলা যায় যে আল মুজাহিদি ভাইয়ের একটা বিরাট ভূমিকা আছে, যে আপনার নিশ্চয় নিশ্চয়, বিশেষ করে প্রবন্ধ লেখার ক্ষেত্রে। আমরা এই সুযোগে মুজাহিদি ভাইকেও ধন্যবাদ দিয়ে রাখতে চাই, কারণ আপনি গদ্য চর্চায় আপনি আসার পরে আমরা কিছু অন্যতম গদ্য পেয়েছি, সেগুলো আমরা বলেছি, তা উল্লেখযোগ্য কিছু বই আপনার রয়েছে। এই মুহূর্তে আমরা আলোচনার যে পর্যায়ে আসি, তাহলে আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আপনার যে মাহফুজা মঙ্গল, এটা সবচেয়ে আলোচিত একটি কাব্যগ্রন্থ। এখানে এমন কি রয়েছে যে বিষয়টার কারণে এত বেশি আলোচিত হয়েছে? এটা আপনি লেখক হিসাবে, এটার আপনি জন্মদাতা হিসাবে আপনি কি মনে করেন, আপনার এর ভিতরে কি রয়েছে এমন কিছু? সেটা হলো প্রবন্ধ। আমি কিন্তু কিছু কাজের বিষয় আছে
যেটি হলো আপনারা যদি কেউ আমার প্রবন্ধের সঙ্গে যারা পরিচিত, বিশেষ করে সাহিত্য চিন্তা, বিকল্প ভাবনা, কেন কবি নয়, কিংবা উত্তর উপনিবেশ সাহিত্য, ভাষার আধিপত্য, এইসব প্রবন্ধগুলিতে আমি চেষ্টা করেছিলাম সবসময় হলো একটি ব্যাখ্যা হাজির করতে, যে ব্যাখ্যাটা প্রচলনে নেই বা কম প্রচলন, অর্থাৎ সকল কিছুই আমার কাছে একটি ব্যাখ্যাযোগ্য ব্যাপার ছিল, অর্থাৎ কোনো বিষয়কেই আমি সরল করে দেখতে অভ্যস্ত ছিলাম না। এটি ছিল আমার প্রবন্ধের একটি প্রধান ব্যাপার। আর মাহফুজা মঙ্গলের ক্ষেত্রে ঠিক আমি বলতে পারবো না যে আসলে একজন কবি হিসাবে, তবে এটি আমি জানি যে যখন এই কবিতা লেখা হচ্ছিল এটি 1988 সালের দিকে, 89 সালের দিকে, তখনও আমার বয়স হয়তো 22-23 বছরের বেশি নয়। কিন্তু এই কবিতাগুলি একদিন আমার কাছে মনে হলো যে আমি একটি সত্য আবিষ্কারের পথে এগুলাম। এই সত্যটা কি, অর্থাৎ আমাকে আসলে প্রাথমিকভাবে ছিল এটি প্রেম, প্রেম এবং হৃদয়ংসাই হলো আসলে এই কাব্যের মূলত সূতিকাগার ছিল। যেমন দুটি কবিতা খুবই বলা চলে বিখ্যাত, যেমন এই বইয়ের প্রথম কবিতা ছিল কুৎসিনামা, ঈশ্বরকে ডাক দিলে মাহফুজার সামনে এসে দাঁড়ায়, আমি প্রার্থনার জন্য যতবার হাত তুলি সন্ধ্যা বা সকালে, সেই নারী এসে আমার হৃদয় মন তোলপাড় করে যায়, তখন আমার রুকু আমার সেজদা যায় নামাজ চেনে না। দ্বিতীয় কবিতা ছিল হলো মানে এবাদত, মাহফুজা তোমার শরীর আমার তসবির দানা, আমি নেড়ে চেড়ে দেখি আর আমার এবাদত হয়ে যায়। আসলে মূলত এই দুটি কবিতাই ছিল প্রথম লেখা, এবং আমি প্রথম অনুভব করলাম অনেক কবিতা লেখার পরও যে এই কবিতাগুলি যখন আমি উচ্চারণ করছি তখন কিন্তু আমার প্রচল যে বাংলা কবিতার যে ধারা বা চিন্তা, বিশেষ করে মিথ ব্যবহারের ক্ষেত্রে, মুসলিম হিস্ট্রি ব্যবহারের ক্ষেত্রে বা হিন্দু হিস্ট্রি ব্যবহারের ক্ষেত্রে, মিথ ব্যবহারের ক্ষেত্রে, তখন আস্তে আস্তে আমি এই ধারার আরো কিছু কবিতা লিখে এক ধরনের উন্মাদগ্রস্ত হয়ে পড়লাম। প্রায় 1 মাসের মধ্যে এই বইয়ের প্রায় অধিকাংশ কবিতা রচনা করে এই যেখানে যাকে পাচ্ছি তাকে এই কবিতা শোনাচ্ছি, এবং লোকজন বলছে, আমি কিছুদিন রাজশাহী ইউনিভার্সিটিতেও ছিলাম, তো আমাকে বলছে আমার বন্ধুরা যে তোমাকে তো এবার দেশ ছাড়তে হবে, তোমাকে তো এবার হলো অন্য জায়গায় যেতে হবে, এই নানা রকম কিছু। অর্থাৎ তখন থেকে এই কবিতা এক ধরনের আলোড়ন সৃষ্টি করতে শুরু করলো। কিন্তু আমি ঠিকঠাক মতো বুঝি না এই কারণে যে কবি নিজের আলোড়িত হওয়া আর তার পাঠকের আলোড়িত হওয়ার বিষয়টার মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে। তার পার্থক্য কিরকম, যেমন ধরুন আমার এটা 89 সালে, আপনাদের যারা বয়স একটু বেশি হয়েছে তারা জানতে পারেন যে আশা এনজিও, আমাদের আশা এনজিওর সঙ্গে আমাদের কামরুল হাসান মঞ্জু একজন আবৃত্তিকার তিনি ছিলেন, এবং তিনি একটা সাংবাদিকদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করেছিলেন। তো সেখানে 1 মাসের একটি টাকা দিতেন, এবং এখানে অনেক সাংবাদিক কবি সাহিত্যিক আসতেন। তো আমি যে এই ওখানে মানে চান্স পেয়েছিলাম, এবং এই বইটি যখন তাকেও দিলাম, শেষ দিনে 1 মাস পরে তিনি বললেন আমাদের এখানে কবিতার ক্লাস নিতে আসতেন, সংবাদপত্রের ক্লাস নিতে আসতেন গাজী শামসুর রহমানকে আপনারা চিনতে পারেন, যেটা মূলত আমাদের মোকাররম ভাই চেনেন, যাদের বয়স হলো 30 বছর, 40 বছরের বেশি, তারা দবির খবিরের যে একটা মানে আইন আদালত নিয়ে করতেন তিনি। বা আমাকে শেষ দিনে মঞ্জু ভাই বললেন যে মজিদ আপনার কাছে কি মাহফুজা মঙ্গল আর আছে? তা আমি বললাম যে কেন? বললো যে এইটি আপনাকে হয়তো কেউ একজন জানাবে, আপনি এখন আমি বলবো না। তো এই শেষ দিনে মিডনাইট সানে আমাদের ছিল আপনার সমাপনী অনুষ্ঠান, সার্টিফিকেট বিতরণী, সেখানে সভাপতি গাজী শামসুর রহমান, আইনুন নিশাতের বাবা, আইনুন নিশাতের বাবা গাজী শামসুর রহমান, এবং ওখানে সমুদ্রগুপ্ত ছিলেন, কবি হাসান হাফিজ ছিলেন। এখন সভাপতির বক্তব্যে উঠলেন আমাদের গাজী শামসুর রহমান, উঠেই বললেন যে আমি তো সাংবাদিক নই, আমি আর সংবাদপত্র নিয়ে কিছু বলবো না, আমি তো কবি মানে আমি কবি নই, কিন্তু আমি আজকে কবিতা নিয়ে কথা বলবো। এখানে একজন কবি আছেন আমি শুনেছি, কবির নাম মজিদ মাহমুদ, কবিতার নাম মাহফুজা মঙ্গল, কবিতার বইয়ের নাম, আমাকে কামরুল হাসান মঞ্জু একটা বই দিয়েছিলেন, এই বই পড়তে গিয়ে আমি এত অভিভূত হয়েছে, মনে হয়েছে যে 60 বছর বয়সে আমার আর কোনো বই এত আমাকে আলোড়িত করতে পারেনি। আমি আমার এই বই, পুরো বই আমার স্ত্রীকে পড়েও শুনিয়েছি। এবং কবি মজিদ মাহমুদ হয়তো আইনের দৃষ্টিতে অনেক অন্যায়ও করেছে, কিন্তু কবিতার দৃষ্টিতে
আমার বিশ্বাস এই কবির হাতে আজকে যে বাংলা কবিতার সংকট যাচ্ছে, এই কবির হাতে একদিন এই সংকট কেটে যাবে। তখন থেকে আমি বুঝলাম যে নিশ্চয়ই এই কবিতার বইয়ের একটি গুরুত্ব আছে। এবং আস্তে আস্তে এখন দেখা গেল যে বইটির 21টা সংস্করণ হয়েছে, এই বছরেও একটি সংস্করণ হয়েছে, মেলাতে 5-6টা প্রকাশনীতে এই বইটি পাওয়া যায়। পাশাপাশি হলে এই বইটার উপরে শত শত আমাদের কবি সাহিত্যিকরা লিখেছেন, কখন বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে লিখেছেন। তাতে আমি বুঝতে পেরেছি এইটি একটি আলোড়িত বই। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি যাই নাই, এবং এই বইটা আমাকে ক্ষতিও করেছে। কেননা যে আমার বিবেচনায় এইটি আমার সেরা কোনো কবিতার কাজ না। আমার সেরা কবিতার কাজ হলো বল উপাখ্যান, আপেল কাহিনী, ধাত্রী ক্লিনিকের জন্ম। এগুলি হলো আমার কবিতার, বা যারা কবিতা নিয়ে কাজ করেন। তাহলে আমাকে যে প্রশ্ন করা হলো যে এই বইতে কি আছে আসলে, এই বইটা সত্যিই যেমন আমাদের বেগম আক্তার কামাল আলোচনা করতে গিয়ে একদিন বললেন এটা সেল অফ সোল, বা মানে এটা হলো, আমি একবার আমারই একটা লেখা থেকে আমার একটা প্রবন্ধ লিখেছিলাম। প্রবন্ধটা ছিল হলো মূলত মাহমুদুল হকের জীবন আমার বোন থেকে। তা আমি বলেছিলাম যে আসলে বোনটা হলো মূলত ওই নায়কেরই আসলে নিজেরই সঙ্গে নিজের কথা বলা। তো তখন বলেছিলেন যে এইটি হলো বাংলা সাহিত্যের একটা অনন্য সৃষ্টি, কারণ এই কবি আমার বিশ্বাস যে মানে এইরকম একটি বই বাংলা কবিতায় টিকে যাবে। জি মজিদ ভাই, আমরা মনে করি যে আপনার এই মাহফুজা মঙ্গল আপনাকে দীর্ঘ মানে অমর করে রাখবে, আমরা এটা মনে করি। কারণ আপনার এই উপন্যাস, সরি এই কাব্যগ্রন্থ আপনাকে আপনার যে যে কবিকৃতি, সেটাকে আমি মনে করি একটা আলাদা ব্যঞ্জনা বা আলাদা মর্যাদায় আপনাকে উপস্থাপন করে। সংক্ষেপে আপনার উপন্যাস, যেটা কয়েকটি উপন্যাসের কথা আমরা বলেছি, আপনি একটু যদি সেটা বলেন। আমরা পাশাপাশি আপনার এই বইমেলায় কোনো নতুন বই আছে কিনা একটু সংক্ষেপে আপনি যদি দর্শক শ্রোতাদের একটু উপস্থাপন করেন। যেহেতু এটি শ্রোতাগণ আছেন, আমি বলছি সম্প্রতি আমার একটি উপন্যাস মেমোরিয়াল ক্লাব নামে একটি উপন্যাস, এটি প্রথমে 2020 সালে প্রথম নিয়ে আসছিল ভোরের কাগজ, পরে বাংলা প্রকাশ করেছে, পরে এবার আশ্রম করেছে, ইন্ডিয়া থেকেও প্রকাশিত হয়েছে এবার মেলায়। সেটির চেয়ে বড় হলো যে এই বইটা সম্প্রতি ইংরেজি বেরিয়েছে, নিউ ইয়র্কের একটি খুবই স্বনামধন্য প্রকাশনী, নাম হলো গডি বয়। এটি আপনারা যদি সার্চ দেন মেমোরিয়াল ক্লাব মজিদ মাহমুদ, শুধু মেমোরিয়াল ক্লাব, তাহলে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় এটি হার্ড কপি পাওয়া যাচ্ছে, ইয়েতে পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশে পাওয়া একটু কঠিন, যদিও এখন এটা বুকওয়ার্মে পাওয়া যায়। বুকওয়ার্মে এই ইংরেজি বইটা আছে, এটি একটি তথ্য। এবং নজরুলের উপরে আমার একটা বায়োফিকশন, নজরুল তুমি শুনিতে চেও না, এটা দীর্ঘদিন বাংলাদেশের একটা পত্রিকায় ছাপা হয়েছিল, ইন্ডিয়ায় ওইটাই প্রায় 2 বছর ছাপা হয়েছিল, পরে কথা প্রকাশ নিয়ে আসছে। এবার আপনারা দেখতে পারেন তুমি শুনিতে চেও না, এটা নজরুল জীবনের যে দুঃসহ যে মানে মিজারি বা দুঃসহ যে তার যন্ত্রণা, সেই যন্ত্রণাকে এই বইতে তার যে 34 বছরের যে নীরবতা, এই নীরবতা ভেঙে নজরুল নিজে কথা বলছেন। যখন তার এই কবরে তার পুত্র মাটি দিতে পারেননি, যিনি আসলেন, আসার পরে তিনি রাতে যখন ওই মাটি দিতে গেলেন, পিতা সমাহিত হয়েছে, তখন পিতার হৃদয়ে হু হু করে উঠলো, পিতা নিজেই কেঁদে উঠলেন, কেঁদে উঠে পুত্রের সঙ্গে কথা বলতে লাগলেন। এই হলো উপন্যাসটির শুরু। সুতরাং এটা আমরা দেখতে পারেন। যে আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় মোটামুটি শেষ। আমি আর খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আপনার এখন যারা সাহিত্য চর্চা করেন, আপনি বহুমাত্রিক লেখক, এবং যারা এই ধারায় যারা তরুণতম, যারা লেখালেখি শুরু করেছেন, তাদের জন্য আপনার কোনো কোনো পরামর্শ আছে কিনা? তাদের জন্য পরামর্শ হলো আসলে খুবই মানে অন্য ধরনের একটি পরামর্শ। সেটা হলো যে আমরা কিন্তু যত রকম লম্বা কথা বলি না কেন, আমাদের সময়টি কিন্তু আমরা একটা যুগ সন্ধিক্ষণের মানুষ। অর্থাৎ আমরা খুব মানে দেখেছি মূলত একটা কৃষি জগৎ, 5000 বছরের কৃষি জগৎ থেকে এখন একটা ডিজিটাল জগতে প্রবেশ করে গিয়েছে। অনেক বস্তুগত বিষয় যেগুলি আমরা রচনা করেছিলাম, সেগুলি আসলে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এখনকার নতুন ভাষা, নতুন জগৎ, আন্তর্জাতিকতা এবং হলো মানুষের যে সম্পর্ক,
অনেকগুলি মানে মূল্যবোধের যে নতুন জায়গা বিনির্মাণ হচ্ছে সেইগুলি লেখকদের খেয়াল করতে হবে, কেননা তারা প্রাচীন বা পুরনো লেখকদের পড়বেন, ক্লাসিক্স লেখকদের পড়বেন যেভাবে আমরা মহাকাব্য পড়ে থাকি সেভাবে। একটা দুইটা হলো যে বইয়ের জগৎ হলো একটা প্রধান জগৎ, সেই জগতের সঙ্গে তারা সম্পর্ক রাখবেন। এমনকি আমাদের যে ডায়াসপোরা লেখকরা, এটা মাথায় রাখতে হবে, যারা বাইরে থাকেন, ইংরেজিতে লেখেন, আপনাদের পাশাপাশি যদি এই ইংরেজি চর্চাটাও থাকে, তাহলে আমাদের বই যেহেতু আজকে আন্তর্জাতিকভাবেও আমরা যুক্ত হয়ে আছে, আমাদের লেখালেখি বা তাদের লেখালেখি, তরুণদের লেখালেখি বাইরের লোক জানতে পারলেই বাংলাদেশকে একটা প্রতিনিধিত্ব করা যাবে। এটি আমার তাদের কাছে পরামর্শ। ধন্যবাদ মজিদ মাহমুদ। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা এখন দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছ থেকে আমরা যদি কেউ প্রশ্ন করেন, এখানে লেখককে যদি আমাদের এই প্রিয় লেখক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তার লেখালেখি, আমরা একটু কিছু প্রশ্ন একটা প্রশ্ন নিচ্ছি আমরা এই মুহূর্তে। ধন্যবাদ সঞ্চালক আপনার এবং পরিচয় একটু কবিকে। বলুন। আমি মোহাম্মদ আকরাম হোসেন। আমার প্রশ্ন হচ্ছে লেখকের নিকট যে উনি একজন কলেজ শিক্ষককে বই প্রকাশের জন্য স্যারের নিকট নিয়ে গেছিলেন। তখন স্যার অনেকক্ষণ গ্রন্থটি দেখে সব কিছু বিবেচনা করে বললো যে একটি বই বের করে ফেলো। তো উনি তখন বললো যে অর্থ পাবো কোথায়, যে অর্থেরই সংকট বর্তমান লেখক যারা তাদেরও রয়েছে। তা আপনার শিক্ষক সহযোগিতা করেছেন, এটা মহৎ কাজ। এই ক্ষেত্রে আপনার বই প্রকাশ বা আপনি লেখক হওয়ার ক্ষেত্রে কি উৎসাহ জুগিয়েছে আপনার পুরো জীবনে? ধন্যবাদ। আমি আমার আলোচনার মধ্যেই বলে গিয়েছি যে যখনই কোনো বইয়ের লেখা সম্পূর্ণ হয়, তখন উচিত হলো যে তারা যারা অপেক্ষাকৃত সিনিয়র লেখক আছে তাদের কাছে সেই পাণ্ডুলিপি দেখতে দেওয়া এবং তাদের অনুরোধ করা বইটি যেন দেখেন, এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে দেখার পরে যদি তারা পরামর্শ দেন যে বইটি প্রকাশ করা উচিত, তাহলে প্রকাশ করা যায়। কিন্তু আজকের সংকট এবং আমাদের সময়ের সংকট একরকম না। আমাদের সময় শুধু তারাই লেখক হতে পারতেন যারা দুর্দমনীয়, মানে যাদের প্রতিভাকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। কেননা তখন পাবনা শহরে সারা বছরে একটি বইও বেরোতো না, বা দুইটা বই, আমাদের শিক্ষকরা বই বের করতে পারতেন, অর্থাৎ লেখকরা শুরুতেই মরে যেতেন। অর্থাৎ আজকে কিন্তু পাবনা শহরে শুধু প্রকাশনে আছে বা ডজনস অফ প্রকাশনী, অর্থাৎ তারা শত শত বই বের করতেছে। আজকে আপনি যেটা যোগাযোগ মিডিয়ায় দিচ্ছেন সেটাই আপনি পরের বছর বই বের করে ফেলছেন। অর্থাৎ এখন কেউ এডিটিং এর কোনো জায়গা থাকছে না, এবং বই বের করা অনেক সহজ হয়ে গিয়েছে। বই বের করারও দরকার হয় না, আপনি ফেসবুক থেকে, টুইটার থেকে শুরু করে সব জায়গায় আপনি যে কানেক্ট থাকতে পারেন। পয়সার অভাবটা কোনো বিষয় না লেখকের জন্য। বই প্রকাশ করার দরকার নেই তো। তার কারণ আপনি দেখেন মধ্যযুগের কবিরা কিভাবে করতেন, তালপাতাতে লিখতেন, বা ধরেন ভোজ্যপত্রে লিখতেন, প্রসমেন্টে লিখতেন, তারপর স্ক্রলে লিখতেন, লিখেও তো বই টিকে আছে আমাদের সাহিত্যে। সুতরাং লেখক হতে হবে দুর্দমনীয় এবং যে হলো অনিবার্য, যাকে কেউ ঠেকিয়ে রাখতে অভিষ্ট লক্ষ্যের দিকে সে যাবেই, তাকে ঠেকিয়ে রাখা যাবে না, তারই লেখক হওয়া উচিত। ধন্যবাদ। আমরা আর কি কেউ কোনো প্রশ্ন লেখকের প্রতি? আমরা তাহলে আজকের এই সেশনের আমরা লেখক বলছি মঞ্চ থেকে আমরা এই আলাপচারিতার শেষ পর্বটি আমরা এখানে শেষ করছি। আমরা কবি মজিদ মাহমুদকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তার এই যে বহুমাত্রিক লেখালেখির যে বিচরণ সাহিত্যে, সেটা আরও বিস্তৃত হবে এবং আরও অনেক দূর যাবে এবং আমাদের সাহিত্য অনেক সমৃদ্ধ হবে। তাকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকে যারা এখানে শ্রোতৃমণ্ডলী আছেন, সুধীমণ্ডলী আছেন, সবাইকে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে, লেখক বলছি মঞ্চের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা লেখকের হাতে একটি উপহার সামগ্রী তুলে দিচ্ছি। এই যে